বাড়ির কাছে ভুটান। শফিক আশরাফ। ডিসেম্বরের মাঝামাঝি। বাচ্চাদের স্কুলে শীতকালীন ছুটিতে সিদ্ধান্ত নিলাম ভুটান যাওয়ার। ট্রানজিট ভিসা নিয়ে ভারতের চ্যাংড়াবান্ধা বর্ডার হয়ে ভুটানের ফুলসিলিং বর্ডারে হাজির হলাম, সঙ্গে স্ত্রী, পুত্র ও কন্যা। ভুটানের ইমিগ্রেশনের কাজ শেষ করে ফুলফিলিং বর্ডার থেকেই একটা ভুটানি মোবাইল সিম কার্ড কিনে আগে থেকেই বুক করা হোটেলে ফোন দিলাম। ইমিগ্রেশন অফিসার জিজ্ঞাসা করলেন, আমরা ভুটানে কয়দিন থাকবো? আমরা বললাম 7 দিনের ভিসা দিয়েছে। ফুলফিলিং থেকে থিম্পু পর্যন্ত রাতের ট্যাক্সি ভাড়া খানিকটা বেশি, সময়ও লাগে বেশ, প্রায় 5 ঘন্টার জার্নি। 3500 রুপিতে একটা ট্যাক্সি নিলাম। ভুটানি ড্রাইভার ভাঙা ভাঙা হিন্দি জানে, তবে ইংরেজিটা বেশ ভালো বলে। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, রাস্তায় বুনো হাতি বা অন্য কোনো জন্তু জানোয়ারের ভয় আছে কিনা। ড্রাইভার নিশ্চিত করলো খানিকটা থাকলেও খুব অসুবিধা নেই। যেতে যেতেই পাহাড়ের বাঁক, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ওঠার উঁচু নিচু খাদ টের পাচ্ছিলাম। ড্রাইভার আমাদের জিজ্ঞাসা করলো, আপনারা কোথায় কোথায় ঘুরতে যাবেন, তার কোনো প্যাকেজ ঠিক করেছেন? আমাদের কোনো প্যাকেজ নেই। যদি থিম্পু ভালো লাগে হোটেলে শুয়ে সারাদিন আকাশ দেখবো, যদি পারি ভালো লাগে সেখানে 2-1 দিন থাকবো, আমাদের মতো ঘুরবো। তবে সাইট সিইং এর জন্য আমাদের একটা গাড়ি লাগবে। তুমি যদি রাজি থাকো, আমরা যখন ডাকবো তখন চলে এসে বিভিন্ন স্পট দেখবো। ড্রাইভার রাজি হলো। তার নাম সুপো। রাত 11টায় থিম্পুর দোকানপাট সব বন্ধ, তবে রাতের আলোয় পরিপাটি, ছিমছাম ও পরিচ্ছন্ন শহর দেখে ভালো লাগলো। ম্যানেজারের সঙ্গে ফোনে কথা বলে সুপো হোটেলের লোকেশন জেনে নিল। একেবারে হোটেলের কাঁচ ঘেরা দরজার সামনে আমাদের গাড়ি থামলো। হোটেলের লোকজন আমাদের জন্য অপেক্ষা করছিল। তারা লাগেজপত্র টেনে গাড়ি থেকে নামালো। বেশ বড় হোটেল। রিসেপশনের সামনে চামড়ায় মোড়া সোফার উপর উঠে দুটো লাফ মেরে ঘুম দিলাম। আমি সুপোকে বিদায় করে হোটেলের রিসেপশনে পাসপোর্ট গুলো দিয়ে বললাম, আপনারা ফর্মালিটিস গুলো সেরে নেন, আমরা খুব টায়ার্ড, রুমে রেস্ট নেব। আর এখানে কি রাতের খাবার পাওয়া যায়? বলল, শুধু রুটি, সবজি, ডাল হবে। রুমে খাবার পাঠাবো? হ্যাঁ, 3 জনের খাবার রুমে পাঠিয়ে দিন। হোটেলের রুম দেখে মনটা ভালো হয়ে গেল। বেশ বড় একটা ডিলাক্স রুম। মেঝে ও দেয়াল কাঠের কাজে সজ্জিত। সোফার টেবিলে চকলেট, চিপস, টি ব্যাগ, টিপট সাজানো। আইরিন হাত মুখ ধুয়ে বের হতেই আমাদের খাবার চলে এলো। সঙ্গে করে নিয়ে আসা একটা ত্রিপল মেঝেতে বিছিয়ে 4 জন গোল হয়ে খেতে বসলাম। ভরপেট খেয়ে সারাদিন ক্লান্তির জার্নি শেষে আমাদের লম্বা একটা ঘুম আসলো। সূর্যের আলো মুখে লাগতেই ঘুম ভেঙে গেল। সকালের এই সোনা রংটা বেশিক্ষণ থাকে না। আমি চটপট বিছানা ছেড়ে উঠলাম। আগুন রঙা সূর্যটা পাহাড়ের মাথায় চড়ে বসেছে। সারা রাত হালকা তুষারপাত হয়েছে। রাস্তায় গাছের পাতায় তুষারের আস্তরণ। পাহাড়ের মাথায় কোথাও কোথাও সাদা বরফ উকিঝুঁকি দিচ্ছে। সূর্যের প্রথম আভায় সে বরফগুলো এত চমৎকার লাগছে, এই সৌন্দর্য একা একা উপভোগ করা যায় না। আমি আইরিনকে ঘুম থেকে জাগিয়ে তুললাম দেখানোর জন্য। রৌদ্রোজ্জ্বল ঝকঝকে একটা দিন। এখানে আকাশ এত নীল কেন? এত নীল আকাশ আগে কখনো দেখিনি। চারদিক যেমন নিপাট, পরিপাটি, পরিচ্ছন্ন, তেমনি মানুষগুলো স্বাস্থ্যবান, তরতাজা। দোকানপাট খুলেছে, হোটেল রেস্তোরাঁ চালাচ্ছে নারীরা। সবজি ফলের দোকান থেকে শুরু করে মুদি দোকান পর্যন্ত মেয়েরা বিক্রি বাট্টা করছে। তারা আবার দেখতে ফর্সা, পুতুলের মতো ফুটফুটে। মনে হয় নারী রাজ্যে চলে এসেছি। নারী রাজ্য না বলে পরিরাজ্য বলাই বেশি যুক্তিযুক্ত। আমাদের পাশ দিয়ে পরীর মতো একটা মেয়েকে হেঁটে যেতে দেখে শরণকে মজা করে বললাম, এটা হলো পরিরাজ্য। এ রাজ্যের রাজকন্যাকে বিয়ে করবি? তাহলে আমরা ছেলে শ্বশুর বাড়ি মাঝে মাঝে বেড়াতে আসতে পারবো। শরণ খানিকটা রেগে বলে, তুমি বিয়ে করো, আমার দরকার নেই। আমি ওর মায়ের দিকে ইঙ্গিত করে বলি, আমি তো একটা পরীকে বিয়ে করেছি, আমারও আর দরকার নেই। তোর রাজকন্যা বিয়ে করার অনেক দিনের শখ, তাই বলছিলাম আর কি। ওকে। ঠান্ডা করার জন্য আমরা রাস্তার ধারে একটা দোকান থেকে চিপস, চকলেট ও ফান্টা কিনলাম। দোকান থেকে বাইরে বেরিয়ে এক বৃদ্ধ দম্পতিকে দেখলাম। তাদের দেখে আমার সঞ্জীব চন্দ্রের সেই বিখ্যাত উক্তিটির কথা মনে হলো, মানুষ বৃদ্ধ না হইলে সুন্দর হয় না। আহা,
যেন স্বর্গের দেবদেবী মর্তে। সেই সুন্দর। সোম বৃদ্ধ দম্পতিকে জিজ্ঞেস করলাম, এখানে চিলড্রেন পার্কটা কোথায়? তারা নিচে দেখালেন। আমরা পাহাড়ের কোল বেয়ে চলা পাকা রাস্তা ধরে নিচে নামতে লাগলাম। মাঝে একটা বড় রাস্তা পড়লো। অনেক ট্যাক্সি যাতায়াত করছে। কোথাও কোনো ট্রাফিক পুলিশ নেই। আমরা বড় রাস্তার পাশে দাঁড়াতেই অবাক হয়ে লক্ষ্য করলাম রাস্তার দুপাশে ট্যাক্সিগুলো হঠাৎ দাঁড়িয়ে গেল। আমরা কি করব ভাবতে একটু সময় নিতেই এক ট্যাক্সিওয়ালা গাড়ি থেকে মাথা বের করে আমাদের রাস্তা পার হতে ইশারা করলো। আমরা বিস্ময় নিয়ে রাস্তা পার হতেই দেখি গাড়িগুলো আবার আগের মতো চলতে শুরু করেছে। আমরা এতক্ষণে বুঝতে পারলাম গাড়িগুলো আমাদের রাস্তা পার হওয়ার জন্যই দাঁড়িয়েছিল। আমরা নিচে পার্কে প্রবেশ করলাম। নির্জন, ছিমছাম, প্রচুর গাছপালা ও নানা রঙের ফুলে ছেয়ে আছে পার্কটা। পার্কের পাশ দিয়ে ছলছল শব্দে বয়ে চলেছে একটি বরফ গলা নদী। নদীর কোল ঘেঁষে কোথাও কোথাও রেলিং দিয়ে ঘিরে বারান্দার মতো বানানো, যাতে নদীর সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা যায়। জায়গায় জায়গায় গাছের নিচে লোহার বেঞ্চি পাতা। আমরা নদীর কোল ঘেঁষা রেলিং ঘেরা একটা জায়গা বেছে খানিকটা বসলাম। একটু দূরে তিনজন ভুটানি তরুণী আড্ডা দিচ্ছে। আমরা মোবাইলে ফটো তুলছি, কিন্তু সমস্যা হলো ছবিতে সবসময় একজন বাদ পড়ে যাচ্ছে। সনন কি মনে করে দৌড়ে তরুণীদের কাছে গিয়ে কি যেন বলল। হাসতে হাসতে এক তরুণী উঠে এসে আমাদের ফটো তুলে দিল। কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ না দিয়ে উল্টো আমাদের ধন্যবাদ দিল এবং জিজ্ঞাসা করলো আরো ফটো তুলে দিতে হবে কিনা। পার্কের মাঝে বেশ বড় পদ্ম ফুলের ওপর দাঁড়ানো একটা বুদ্ধ মূর্তি। মূর্তির সামনে পরিচ্ছন্ন খোলামেলা বেদি। বেদির দুপাশে আবার ড্রাগনের মূর্তি। জীবনে যত বুদ্ধ মূর্তি দেখেছি সব ধ্যানস্থ অবস্থায় বসা কিংবা আধা শোয়া। এখানে প্রথম বুদ্ধের দাঁড়ানো মূর্তি দেখলাম। আমরা দুপুর পর্যন্ত ন্যাশনাল পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের ভেতরে কাটিয়ে প্রশান্ত চিত্ত নিয়ে উপরে ওঠা শুরু করলাম। ভুটানে 70% বনভূমি থাকায় বাতাসে প্রচুর অক্সিজেন। মুহূর্তেই বুকটা নির্মল বাতাসে ভরে ওঠে। পার্ক থেকে ফিরে আমরা হোটেল রুমে এসে গরম পানিতে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে খেতে ঢুকলাম। আমাদের অর্ডার করা খাবারের সঙ্গে কয়েক ধরনের টক ঝাল আচার সরবরাহ করা হলো। তাদের চাইনিজ রান্নাটা খেতে দারুণ। আমরা খাবারটা বেশ উপভোগ করলাম।